অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করা হয়েছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি এসব লকার জব্দ করে। রাজধানীর মতিঝিলের অগ্রণী ব্যাংক শাখায় ৭৫৩ এবং ৭৫১ নম্বর লকার দুটি তার। এর আগে মতিঝিলের পূবালী ব্যাংকে শেখ হাসিনার একটি লকারের খোঁজ পায় সিআইসি। পাশাপাশি একই ব্যাংকে হাসিনার নিজ নামে একটি ১২ লাখ টাকার এফডিআর এবং যৌথ নামে ৪৪ লাখ টাকার এফডিআর এর তথ্য পায় এনবিআর। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এই বিষয়ে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, শেখ হাসিনার আয়কর ফাইলে কোনো ধরনের ঘাটতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এসব লকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে লকার খোলার কোনো এখতিয়ার এনবিআর এর নেই বলে জানান তিনি। এক্ষেত্রে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান এনবিআর এর চেয়ারম্যান। আমরা জব্দ করি হচ্ছে ট্যাক্স আদায় করার জন্য, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা ভেরিফাই করার জন্য যে ওনার যে পরিমাণ প্রপার্টি ওখানে আছে সেটা উনি ডিসক্লোজ করেছিলেন কিনা। এই জন্যই তো, অন্য তো কোনো কারণ নেই। তো সেটা ওই প্রক্রিয়া যখন আসবে তখন হয়তো তারা দেখবে। পিআর পদ্ধতি নির্বাচনের জন্য রাজনৈতিক দলের নয়, জনগণের সিদ্ধান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। এর আগে সকালে বনানীতে পিআর ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলেও শঙ্কার কথা জানান আমির খসরু। সাম্প্রতিক রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ ৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পিআর পদ্ধতির নির্বাচন করতে হলে তা নির্বাচনের পর সংসদে অনুমোদিত হতে হবে। যে পিআর যদি কেউ চায়ও, সেটা তো আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। আমরা কিছু লোক টেবিলের চারিদিকে বসে কিছু রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে আগেভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। নির্বাচনকে সামনে রেখে পিআর নিয়ে আন্দোলন করা অযৌক্তিক বলে জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। এই যে জুলাই আগস্টের আন্দোলন হলো, সেখানে দাবির মধ্যে কি পিআর ছিল? এটা একটা নতুন দাবি নিয়ে নির্বাচন সামনে, এই সময় এরকম আন্দোলন বা এরকম ধরনের কথাবার্তা, আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত। এর আগে বুধবার সকালে রাজধানীর বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু বলেন, পিআর ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে, এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতাদের সাথে বৈঠকে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। সফররত প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার ইতিমধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, এটি রমজানের আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। বলেন, কিছু শক্তি নির্বাচনে দেরি করানোর চেষ্টা করলেও সরকার নির্ধারিত সময়সূচি মেনে চলবে। প্রধান উপদেষ্টার আশা, এবার রেকর্ড সংখ্যক তরুণ ভোটাধিকার প্রয়োগ করবেন। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, কয়েক বছর পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আবার শুরু হয়েছে, যেখানে তরুণদের মধ্যে ক্রমবর্ধমান উৎসাহ দেখা যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে বিএনপি ও জামায়াত, যদিও দিনক্ষণ নিয়ে আছে দ্বিমত। এনসিপি নেতারা জানিয়েছেন, এ নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত জানাবেন। ঐকমত্য কমিশনের বুধবারের আলোচনায় সংসদ নির্বাচনের দিনে এই ভোট আয়োজনের প্রস্তাব দেন অধ্যাপক আলী রিয়াজ। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অক্টোবরের শুরুতে আবার বৈঠক হবে। বুধবারের এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের তৃতীয় দফার আলোচনা শেষ হয়। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে চূড়ান্তভাবে একমত না হলেও কাছাকাছি পৌঁছেছে বিএনপি জামায়াত।
এই বৈঠকের আগেই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে তাদের দেয়া 4টি প্রস্তাব, অধ্যাদেশ জারি, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ নিয়ে কথা হয় দলগুলোর সঙ্গে। সবাইকে ধন্যবাদ। এর মধ্যে গণভোট বিষয়ে রাজি বিএনপি ও জামায়াত। তবে বিএনপি সংসদ নির্বাচনের দিন এই ভোট চায়, জামায়াত চায় আগেই। আর সিদ্ধান্ত জানাতে দলীয় ফোরামে আলোচনার জন্য সময় চেয়েছে এনসিপি। যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে, তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে, এরপরে গণভোটে আমরা যেতে পারি। তবে এটা ইলেকশনের পরে নয়, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হইতে হবে। এই যে নতুন যে একটা জিনিস নিয়ে এসছে, এটার ব্যাপারে কিন্তু সবাই কনভিন্স না। এটার ব্যাপারে আমাদেরকে আরও আলোচনা করতে হবে। ফলে আমাদের পজিশন হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি, এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি, এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো, এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। সনদ বাস্তবায়নে সরকারকে একাধিক প্রস্তাব দেবে কমিশন। তবে গণভোটের জন্য সংসদ নির্বাচনের দিনকে যৌক্তিক মনে করছেন সহসভাপতি। যেদিন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সে একই সময়ে গণভোট করা যেতে পারে, এবং যেই অর্ডারের কথা তারা বলছেন কনস্টিটিউশন অর্ডার, তার মধ্যে ওই গণভোটের বিধানটি অন্তর্ভুক্ত থাকতে পারে। সনদ ইস্যুতে চূড়ান্ত সমঝোতার জন্য আবারও বৈঠক ডাকবে ঐক্যমত্য কমিশন। সেটি হতে পারে আগামী মাসের শুরুতে। ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের পর সংস্কার কার্যক্রম এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের যাত্রার কথা জাতিসংঘের অধিবেশনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবারে প্রথম 4 রাজনৈতিক সরকার প্রধানের সফর সঙ্গী হচ্ছেন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ২৬ সেপ্টেম্বর মূল অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার কথা বিশ্ব দরবারে তুলে ধরবেন তিনি। সরকারের বর্তমানে অন্যতম অগ্রাধিকার হল জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংস্কার করা এবং সুষ্ঠুভাবে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন করা। এই প্রেক্ষাপটে এবারের অধিবেশনে আমাদের কাছে একটি সুযোগ বিশ্ব দরবারের ঐক্যমত্যের ভিত্তিতে পরিচালিত আমাদের চলমান সংস্কার কার্যক্রম এবং গণতন্ত্র অভিমুখে আমাদের যাত্রাকে উপস্থাপন করা। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বিশ্ব দরবারে বাংলাদেশের ঐক্যমতের প্রতিফলন ঘটাবে এ উদ্যোগ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। 4 জন রাজনীতিবিদ যাচ্ছেন। এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ে দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। নিউ ইয়র্কে বাংলাদেশের প্রতিনিধি দলের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার কথাও জানান উপদেষ্টা। বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারেরও নেই। তারা এটা দিতে বাধ্য। শুধু ডেলিগেশন সদস্যদের যেন নিরাপত্তা সঠিক থাকে। আমি আসলে খুব আশঙ্কা করছি না, এই কারণে যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তারা তাদের বিস্তর অভিজ্ঞতা। ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাইডলাইনে পাকিস্তান সহ বেশ কটি দেশ ও সংস্থার প্রধানের সঙ্গে আলাদা বৈঠক করবেন। ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক থেকে ঋণের নাম করে ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়। দুদকের মামলার তথ্য অনুযায়ী ২০১৩ সালে ৩০ বছর স্থায়িত্ব ধরে চীন থেকে ৬৫০ কোটি টাকায় ২০টি ডেমো ট্রেন আমদানি করে রেলওয়ে।
তবে কেনার ৫-৬ মাসের মধ্যে ট্রেনগুলো বিকল হতে শুরু করে এবং ৩ বছর আগে সবগুলোই স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। সম্ভাব্যতা যাচাই না করেই অকার্যকর ডেমো ট্রেন কেনায় প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় রেলওয়ের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে ১৬ কোটি টাকার সম্পদ গোপন ও ১২ কোটি টাকার বেশি সম্পদ দখলে রাখায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো হুমকি নেই, সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পূজা উদযাপনে এবার বাজেট বাড়ানোর কথাও জানান তিনি। দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে বুধবার বিকেলে রমনা কালী মন্দিরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘুরে দেখেন মণ্ডপের পরিবেশ। উপদেষ্টার কাছে পূজা আয়োজনের বিভিন্ন বিষয়ে তুলে ধরে মন্দির কমিটি। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের বিষয়ে ভারতের গুজবের প্রতিবাদ জানান মন্দিরের সভাপতি। ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো হুমকি নেই, সুন্দরভাবে পূজা উদযাপনে সব ব্যবস্থা নিয়েছে সরকার। পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি, কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায়। আর আরেকটা জিনিস হলো, এবার এটার শান্তি শৃঙ্খলা রক্ষাতে আমরা কিন্তু পূজা কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি, তারাও এটা সব সময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু ৭ জন লোক থাকবে। এবার দুর্গাপূজায় সরকারের পক্ষ থেকে বরাদ্দ ১ কোটি টাকা বাড়ানো হয়েছে বলেও জানান উপদেষ্টা। এবার কিন্তু সরকার ৫ কোটি টাকা সরকার দিছে, গতবার ছিল ৪, এবার ৫ কোটি টাকা সরকার দিছে। এজন্য এরপরও যদি কোনো রকমের কোনো ধরনের থাকে প্রয়োজন থাকে আমরা অবশ্যই দেখব। দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৬ দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তায় প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল, দেখা দেয় ভোগান্তি। অবশেষে পুলিশের হস্তক্ষেপে দুপুর 2টা 30 স্বাভাবিক হয় যান চলাচল। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর ৭ রাস্তা এলাকায় সকালে সড়ক অবরোধ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ৬ দফা দাবিতে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই অবরোধ। শিক্ষার্থীদের অভিযোগ, পূর্বঘোষিত এসব দাবি পূরণে আশ্বাস দিলেও এখন পর্যন্ত বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। রাষ্ট্রের একটা মীমাংসিত জিনিস নিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, রাষ্ট্রকে জিম্মি করে তাদের দাবি সমূহ আদায় করার চেষ্টা করতেছে। 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই পদটি একমাত্র ডিপ্লোমাদের সিলেবাসের আদলেই তৈরি করা হয়েছে। আমাদের দাবি দাবা যদি মেনে না হয় তাহলে আমরা এরপর থেকে আরো কঠিনতর কর্মসূচিতে যাব। অবরোধের কারণে মহাখালী, বনানী, মগবাজার, মালিবাগ ও মৌচাক এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, অনেক দূর পর্যন্ত হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এভাবে সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে বরং অন্য পদ্ধতিতে আন্দোলনের তাগিদ দেন তারা। এই যে ভোগান্তিটা, এটার দায়ভার কে নেবে? এখানে তাদের ফ্যামিলির লোকজনও থাকতে পারে, কিন্তু যাদের ইমার্জেন্সি তারা স্টুডেন্ট, তাদের দায়িত্ব এবং কর্তব্য থাকে তাদেরকে যেভাবে হোক তাদের নিজ দায়িত্বে পার করে দেওয়া। মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি মিরপুর থেকে, অর্ধেক রাস্তায় নামাই দিয়েছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, কোলে নিয়ে হাঁটতে হইতেছে। এটা কি কষ্ট না? আন্দোলন করতেছে ঠিক আছে, কিন্তু আমাদের এমন কষ্ট দিয়ে আন্দোলন করাটা কি উচিত? অবশেষে দুপুর 2টায় পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপসহকারী প্রকৌশলী এবং সমমানের পদ সংরক্ষণ রাখা সহ 7 দফা দাবি আদায় দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে বিপাকে পড়েন যাত্রীরা। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
7 দফা দাবিতে রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীরা ভদ্রা মোড়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। বরিশালে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌমাথা এলাকা অবরোধ করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় প্রায় 1 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। মেধাবীরা যারা এই যে অযৌক্তিক দাবিগুলো দিয়েছে সেটি প্রত্যাখ্যান করতে হবে সরকার কর্তৃক, আর আমরা যে দাবিগুলো দিয়েছি সেগুলো মানতে হবে। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেয় এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে 7 দফা দাবি, এই 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি আমরা পালন করি। যে আমাদের যে 7 দফা দাবি সরকার কর্তৃক যাতে সেই 7 দফা দাবি খুব দ্রুত বাস্তবায়ন করা হয়। একই দাবিতে গাজীপুরের চান্দনায় প্রায় 2.5 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় দাবি আদায় না হলে সামনে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের ডিপ্লোমাদের নিয়ে যে বৈষম্য হচ্ছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রকৌশলী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে মব সৃষ্টি করে আমাদের উপরে উস্কানি সহ বিভিন্নমূলক কটূক্তি দাবি করে আসছে। এছাড়া দিনাজপুর, টাঙ্গাইল, নওগাঁ, বগুড়া, রংপুর, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলাতেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক 3 দফা দাবি রাষ্ট্র কর্তৃক বাতিলের দাবিতে সারা দেশে সব সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় 6 সদস্যের কমিটি গঠন করেছে সরকার, তাই আর কোনো আন্দোলন কর্মসূচি না দেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ের প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী এবং ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষায় গঠিত কমিটির বৈঠক হয়। পরে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, বিএসসি ডিগ্রিধারীদের 3টি এবং ডিপ্লোমাধারীদের 7টি দাবি রয়েছে। দাবি পর্যালোচনা করতে ইনস্টিটিউটের একজন প্রতিনিধি, একজন শিক্ষক ও একজন আন্দোলনকারী সহ 6 সদস্যের কমিটি হয়েছে। তারা দাবিগুলোর ঐকমত্য আনার চেষ্টা করবে। তদন্ত কমিটির সুপারিশ না আসা পর্যন্ত কোনো আন্দোলন বা কর্মসূচি না দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। কমিটির রিপোর্ট পেলে আবারও আন্দোলনকারীদের সাথে বসবেন ফাউজুল কবির খান। স্নাতক ডিগ্রিধারী যারা তারা ইঞ্জিনিয়ার লিখবেন এবং অন্যরা নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবেন। এটা একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব হচ্ছে যে নামের আগে কেউ কিছু লিখবেন না, নামের পরে লিখবেন। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে তৃতীয় প্রস্তাব হচ্ছে যে কিছুই লিখবেন না। ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আজকে থেকে আর কোনো আন্দোলন হবে না। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং 3 জন রাজশাহী বিভাগের। মারা যাওয়াদের মধ্যে 1 জন পুরুষ এবং 4 জন নারী। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই রোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 161 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 622 জন রোগী। তাদের মধ্যে 36% নারী এবং 64% পুরুষ। ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারি থেকে পর্যন্ত 39,814 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে 24 ঘন্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 508 জন। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছে মোট 37,688 জন। গত 8 বছরে বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ভূমিকা রাখেনি। নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, কূটনৈতিক তৎপরতা এবং বৈশ্বিক সহায়তা ছাড়া এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সিরিডাপ মিলনায়তনে রোহিঙ্গাদের কণ্ঠস্বর ও আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় সংলাপের আয়োজন। জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের কৌশল কি হতে পারে তা নিয়ে আলোচনা হয়। অংশ নেন অংশীজন সহ গবেষকেরা। বাংলাদেশের রোহিঙ্গা সংকটের নানা দিক তুলে ধরেন আলোচকেরা। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে সামরিক ব্যবস্থার উপর জোর দেন লেখক ও গবেষক ফরহাদ মজহার। রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এটি একটি গুরুতর সামরিক কৌশলগত বিষয়। তখনই সমাধান সম্ভব যখন আমাদের একটি শক্তিশালী সামরিক প্রতিষ্ঠান থাকবে
যারা ভূ রাজনৈতিক বিষয়গুলো বোঝার সক্ষমতা রাখে। সবচেয়ে জরুরি হলো তাদের জনগণের সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে। The most important part is this: they must develop the capacity to work with the people. মিয়ানমারের রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ৭৫ থেকে ৭৮ বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতি চলছে। জান্তা সরকারের নির্যাতনের কারণে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয় রোহিঙ্গারা। এ নিয়ে জাতিসংঘ সহ অন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় হতাশা প্রকাশ করেন সাখাওয়াত হোসেন। গত ৮ বছরে বাংলাদেশের রোহিঙ্গা সংকটে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় কোনো দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখেনি। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তাদের প্রত্যাবাসনের জন্য বিশ্ব সম্প্রদায়ের উদ্যোগ জরুরি বলে মনে করেন আলোচকেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালতে মামলা জট কমাতে ছোটখাটো অভিযোগ নিষ্পত্তিতে আরো সক্রিয় করতে হবে গ্রাম আদালতকে। এতে স্বল্প সময়ে সহজে মিলবে বিচারও। বুধবার ল রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় এবং ইউএনডিপি যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় জানানো হয়, দেশে ৬১টি জেলার প্রতিটি ইউনিয়নে চলমান গ্রাম আদালত। তবে এ বিষয়ে গ্রামের অনেকেই বিস্তারিত অবগত নয়। ২০২৪ সালেও নতুন করে সংশোধনীর মাধ্যমে আইনটিকে আরও যুগোপযোগী করা হয়েছে এবং আদালতে বিচারের ক্ষমতাও বাড়ানো হয়েছে। আগে ৭৫,০০০ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করা গেলেও এখন ৩ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে এখন পর্যন্ত ১,৫৯,০০০ মামলার সমাধান করা হয়েছে। মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে কম দামে সিম বিক্রি করে বাজার দখলের অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে। দুই মোবাইল অপারেটর রবি ও বাংলালিংকের অভিযোগের প্রেক্ষিতে প্রতিযোগিতা কমিশনে এই শুনানি অনুষ্ঠিত হয়। তবে গ্রামীণফোনের দাবি, তারা কোনোভাবেই প্রতিযোগিতা বিরোধী কার্যক্রমে জড়িত নয়। এছাড়া মূল্য নির্ধারণ, বিপণন ও বিতরণ সম্পর্কিত সব অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটি। শুনানিতে ব্যারিস্টার শরীফ আহমেদ গ্রামীণফোনের পক্ষে আপত্তি উপস্থাপন করেন। এই অভিযোগ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অধীনে নেয়ার যুক্তি দেন। অভিযোগটি প্রতিযোগিতা কমিশনের এখতিয়ারভুক্ত নয় বলেও জানান। রবির পক্ষে আইনজীবী ব্যারিস্টার সামির সাত্তার অভিযোগটি প্রতিযোগিতা কমিশনের অধীনে রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। এদিকে শুনানিতে যুক্তি উপস্থাপনের জন্য সময় চেয়েছে বাংলালিংক। শুনানি শেষে রায় দিতে ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেছে প্রতিযোগিতা কমিশন। দেশের ইতিহাসে সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের রেকর্ড হয়েছে। চলতি অর্থ বছরের জুলাই আগস্টে এডিপি বাস্তবায়নের হার ২.৫%-এরও কম। এ সময় ব্যয় হয়েছে ৫,৭১৪ কোটি ৮৩ লাখ টাকা, যা বরাদ্দের মাত্র ২.৩৯%। বুধবার একনেক সভার পর ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ হওয়ায় ডিসেম্বর বা জানুয়ারিতে সংশোধিত এডিপি ঘোষণার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আইএমইডির তথ্য মতে চলতি অর্থ বছরের এডিপিতে বরাদ্দ রাখা হয় ২,৩৮,৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা, কিন্তু জুলাই আগস্ট ২ মাসে ব্যয় হয়েছে মাত্র ৫,৭১৪ কোটি ৮৩ লাখ টাকা। গত অর্থ বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৭,১৪৩ কোটি ৮ লাখ টাকা বা ২.৫৭%। গত বছর বলেছিলাম অনেক কারণে প্রকল্প বাস্তবায়ন ধীরগতিতে হচ্ছে, কিন্তু এখন তো আর সেই অজুহাত চলে না। কাজেই আমরা আলাপ করব, বিশেষ করে যেহেতু আমরা এই সংশোধিত উন্নয়ন বাজেট যেই সময় দেওয়ার কথা তার আগেই ফেব্রুয়ারির মধ্যেই আমরা দিতে চাই। নীরব এলাকা ঘোষণার পরেও কমছে না শব্দ দূষণ। দুর্বল আইনে শাস্তি এবং জরিমানা কম থাকায় কমছে না দূষণের মাত্রা। সারা দেশে শব্দ দূষণের প্রভাবে মানুষের স্বাস্থ্যের পাশাপাশি প্রাণীকুলেরও স্বাভাবিক বৈশিষ্ট্যে প্রভাব ফেলছে। তাই শব্দ দূষণ আইন সংস্কার এবং হাইড্রোলিক হর্ন আমদানি বন্ধে করতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মতবিনিময় সভায় এই দাবি জানান আলোচকরা।
রাজধানীতে নতুন করে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এর আগেও সচিবালয়, বিমানবন্দর এলাকাসহ 4টি স্থানকে শব্দদূষণ মুক্ত ঘোষণা করা হয়, কিন্তু সময় গড়ালেও রাজধানীর অভিজাত এলাকায় দূষণের মাত্রা কমেনি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে শব্দদূষণ প্রতিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচকরা জানান, দুর্বল আইনের কারণে দূষণ নিয়ন্ত্রণে আসছে না। গত 14 সেপ্টেম্বর পর্যন্ত হিসাব 13টা মাত্র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ওদিক দিয়ে আমরা যখন যাই 1 বছরে কি মনে হয়েছে যে এখানে 13টা মামলা করার মতোই ঘটনা ঘটেছে? আলোচনায় উঠে আসে শব্দদূষণের কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। সেই সাথে সুন্দরবন সহ বনাঞ্চলে বাস্তুসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, সে যদি একটা প্রচন্ড নয়েজ পলিউটেড এলাকায় থাকে, তার উপরে কিন্তু তার বিকাশের উপরে কিন্তু প্রভাব পড়ে। হরিণ কিন্তু পাতা নড়লেই লাভ দেয়। এখন আমি যদি সুন্দরবনের খালের দিয়া প্রচুর জোরে নৌকা চালাই তাইলে হরিণ কি নৌকার আওয়াজের দিকে খেয়াল রাখবে না? অন্য পাতা নড়া দিছে না বাঘ নড়া দিছে, ফলে তাদের খাবারে ডিস্টার্ব হয়, ব্রিডিং পোটেনশিয়ালিটিতে তাদের প্রজননে ডিস্টার্ব হয়, এবং তাদের যে নতুন বাচ্চাটা আসে সেও ডিস্টার্ব ফিল করে, ডিসঅর্ডার হয়। মতবিনিময় সভায় কাভার্ড ভ্যান মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, হাইড্রোলিক হর্ন আমদানি বন্ধ করা জরুরি। যদি সরকার ইচ্ছা করে যে বিদেশ থেকে আর বড় হর্নগুলো এই দেশে আনবে না, তো আর বড় হর্ন বাজানো হবে না। বা শব্দ দূষণ এটা গভর্নমেন্ট ছাড়া আমার মনে হয় কেউ বন্ধ করতে পারবে না। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, জনসচেতনতার পাশাপাশি যানবাহনের চালকদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রয়োজন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।